বিসমিল্লাহির রহমানির রহিম। প্রভাষক নাজমুল হুদা, বাংলা বিভাগ, মাতুয়েল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য যে টপিক নিয়ে উপস্থিত হয়েছি তা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত। তো আমাদের আজকে যে বিষয় সেটা হলো বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য। আমরা গত ক্লাসে রম্য ও ভ্রমণ সাহিত্য নিয়ে একটু কথা বলেছিলাম, কিন্তু আজ আমরা এই রম্য সাহিত্যের যে সাহিত্যিক তার সম্পর্কে বিস্তারিতভাবে একটু জেনে নিব, যে তার এই রম্য সাহিত্যে কী অবদান রয়েছে, তিনি এই রম্য সাহিত্যে কী উপস্থাপন করতে চেয়েছেন, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিব। তো আমরা এই কমলাকান্ত এটা লিখেছেন বা এর রচনাকার হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 26 জুন উত্তর 24 পরগনার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ছিল হুগলির দেশমুখতে, তার মানে তিনি হুগলির দেশমুখতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি ছিলেন হুগলির ডেপুটি কালেক্টরেট। শিক্ষা জীবনের হাতেখড়ি মাত্র 5 বছর বয়সে স্কুল পুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে তার স্কুল জীবনের বা লেখাপড়ার হাতেখড়ি ঘটে। পরে তিনি মেদিনীপুরে হুগলি কলেজ ও কলকাতার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। সাহিত্য চর্চা 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার হাতেখড়ি হয় বা শুরু হয়। কর্মজীবন শুরু, সরকারি চাকরি দিয়ে তার কর্মজীবন শুরু। ডেপুটি কালেক্টরের পদে তিনি চাকরি করেন, এরপর তিনি হন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো আমরা এই হলো তার কর্মজীবন। তিনি একটা পত্রিকা সম্পাদনা করেন, পত্রিকার নাম হলো বঙ্গদর্শন। এটা আমরা আগেই জানি, বিভিন্ন ক্লাসে আমরা সম্পর্কে পড়েছি। তো তার ছদ্মনাম প্রত্যেক লেখক, সাহিত্যিক, কবি, প্রায় কবিরই বা সাহিত্যিকের একটা ছদ্মনাম আছে, যে নামে তাকে সবাই চিনে বা আলাদাভাবে তাকে চিনে, এই আলাদাভাবে সেই নাম ধরেই পরিচিতি পায়। এমন একটি নাম হলো কমলাকান্ত। এই কমলাকান্ত যে ছদ্মনাম, যার ছদ্মনাম তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তার উপাধি তোমরা অনেকেই জানো, তার একটা উপাধি ছিল। তোমার এসএসসি লেভেলে এই উপাধি নিয়ে বা এটা তোমাদের পড়তে হয়েছে, তোমাদের মুখস্থ, অনেকের মুখস্থ রয়েছে, যে তার উপাধি ছিল সাহিত্য সম্রাট। তিনি সাহিত্য সম্রাট হিসেবে তিনি পরিচিত পান। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি ছিল দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম। তিনি একটা ইংরেজিতে উপন্যাস লিখেছিলেন, ইংরেজি উপন্যাস রচনা করেছেন, তার নাম ছিল রামমোহনস ওয়াইফ। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে কমলাকান্তের দপ্তর। আমরা এই কমলাকান্তের দপ্তর থেকেই আজকের এই কমলাকান্ত এটা আমরা পড়ব। এরপর রয়েছে লোক রহস্য, কৃষ্ণ চরিত্র, বিজ্ঞান রহস্য, সাম্য, বিবিধ প্রবন্ধ, বিধি সমালোচনা ইত্যাদি। এই সাহিত্যিকের মৃত্যু হয় 8 এপ্রিল 1894 সালে। তো এই সাহিত্যিক সম্পর্কে আমরা আরেকটু ধারণা নেই, যেমন কমলাকান্ত সম্পর্কে আমরা একটু এই কমলাকান্তের পার্ট কি, কয়টা অংশ, কেন আমরা এই করছি, কোন কোন অংশ কী আছে। এই কমলাকান্তের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
এটা রচনা যে স্থানে বসে লিখেছেন, আপনার জানি একটা প্রত্যেকটা জিনিস একটা স্থানের এখানে স্মৃতি বহন করে। তো এটা ছিল কলকাতা এবং ব্রিটিশ ভারত, তখন ভারত ব্রিটিশের শাসন করত। এর ভাষা হলো বাংলা। তাই কমলাকান্তের ভাষা কি পেয়েছি আমরা? বাংলা। ধারাবাহিকতা, আমরা যদি ধারাবাহিকতার দিক খেয়াল করি, এখানে রয়েছে কমলাকান্তের দপ্তর। তাই এই কমলাকান্তের মধ্যে 3টা খণ্ড রয়েছে, 3টা অংশ রয়েছে, 3টা পোরশন বা ভাগ রয়েছে। প্রথম ভাগ হলো কমলাকান্তের দপ্তর, দ্বিতীয় অংশটা হলো কমলাকান্তের পত্র, আর তৃতীয় অংশ হলো কমলাকান্তের জবানবন্দি। আমরা লিখি জবানবন্দি, লিখি কোথাও হচ্ছে জবানবন্দি। তো জবানবন্দি এই গ্রন্থটার ধরন হচ্ছে প্রবন্ধ। আমরা কি এই যে রম্য, এটা হলো বাংলা রম্য, কিন্তু রম্য হলেও এটা একটা ধরন রয়েছে। এটা কোন ধরনের রচনা? প্রবন্ধ। এটা প্রকাশকাল প্রথম প্রকাশ পায় 1875 সালে। তো এই প্রবন্ধটা বা এই প্রবন্ধ গ্রন্থ এটা প্রকাশ পায় 1875 সালে। দ্বিতীয় সংস্করণ হয় 10 বছর পর, তার মানে 1885 সালে। তো এই আমরা এখানে পার্ট বাই পার্ট এই কমলাকান্ত নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আরেকটু বলে নেই, এখানে এই কমলাকান্তের মধ্যে আমরা পাচ্ছি যে 3টে অংশ পাচ্ছি। প্রথম অংশ কমলাকান্তের দপ্তর, দ্বিতীয় অংশ কমলাকান্তের পত্র, তৃতীয় অংশ কমলাকান্তের জবানবন্দি বা জবানবন্দি। তো আমরা এখন আমরা লার্জ অংশটা রয়েছে যে কমলাকান্তের জবানবন্দি, আমরা এটা নিয়ে আমরা আলোচনা আজকে করব, যে কমলাকান্তের জবানবন্দি। কমলাকান্তের জবানবন্দি আমরা এখানে লিখে নিলাম। এই কমলাকান্তের জবানবন্দি বা জবানবন্দি, কমলাকান্ত এক নেশাখোর মাতাল। গত ক্লাসে আমরা একটু ক্লু দিয়েছিলাম বা বলেছিলাম এই নেশাখোর মাতাল, এবং সেখানে ছিল আরেকটা চরিত্র ছিল প্রসন্ন গোয়ালিনী। তাহলে আমরা দেখি যে জবানবন্দি হয় কোথায়? আদালতে হয়। তো যাই হোক, এই কমলাকান্তকে একবার সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়। এখানে ছিল একটা মামলা ছিল, মামলাটি ছিল গরু চুরি। তাই গরুটা কার ছিল? প্রসন্ন গোয়ালিনীর ছিল। এই গরুটা চুরি হয়ে যায়। এই গরু চুরি হওয়ার পরে কমলাকান্তকে নিয়ে যাওয়া হয় সাক্ষী হিসেবে, কিন্তু সেই সাক্ষী ছিল মাতাল, আফিংখোর, নেশাখোর। কিন্তু সেই নেশাখোর ব্যক্তি এই সমাজ বাস্তবতাকে, সমাজের মধ্যে বা বিচারালয়ের যে অসঙ্গতিগুলি ছিল, অসঙ্গতিগুলি অত্যন্ত তীক্ষ্ণতার সাথে তিনি তুলে ধরেছেন বা যুক্তিতর্ক দিয়েছেন। এমন যুক্তি দিয়েছেন যে যুক্তিকে এমনকি আদালতের ম্যাজিস্ট্রেট বা এই যে উকিল ছিল সে উকিলটা পর্যন্ত খণ্ডাতে পারেনি। এমন করে করে একটা পর্যায়ে তার উপর বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হলে লাভ হবে কি? তার যুক্তি ছিল যুক্তিযুক্ত এবং যুক্তিসঙ্গত। তো এভাবে করে করে এই কমলাকান্তের যে জবানবন্দিটা, এই জবানবন্দির মধ্যে যেটা উঠে এসেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি, আমরা আগেই বলেছি, তিনি ছিলেন কি? ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি তার ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ কি? আদালতে অনেক বিচার করা, বিচারের সমাধান দেওয়া বা বিচারের কোনো রায় পেশ করা। এই বিচার রায় পেশ করতে গিয়ে তিনি অনেক সমস্যা তিনি দেখেছেন। তো দেখে তখন তার ভিতরে একটা রেখাপাত অঙ্কিত হয়েছে। তিনি কিছু করলেন যে পরবর্তী তিনি চিন্তা করলেন যে না, আমি এই অসঙ্গতিগুলিকে আমি সুন্দর করে জনসমক্ষে বা মানুষের সামনে এটা তুলে ধরব। তাই তিনি কীভাবে তুলে ধরবেন তিনি চিন্তা করলেন, না আমি কিছু লেখালেখি করি। তো লেখালেখি করলে যদি আদালতের বিষয় নিয়ে লেখালেখি করা হয়, সরাসরি কোনো লেখাটা এটা পাঠক সমাজ গ্রহণ করবে না। আর সেখানে সমাজ বাস্তবতাকে এভাবে তুলে ধরলে সেটা হয়ে যাবে একদম রচনা, যে সাধারণত যে প্রবন্ধ যেটা বলি এটা প্রবন্ধ হয়ে যাবে। সেটা এভাবে এতটা জনগণ নন্দিত হবে না। তা এই যে রূঢ় বাস্তবতাকে তিনি কিছু চরিত্রের মাধ্যমে, চরিত্রের মুখে, চরিত্রের জবানিতে তিনি উপস্থাপন করলেন। তো উপস্থাপন করলেন এবং উপস্থাপন করলেন তিনি কিছু নিছক আনন্দ ছড়াতে ছড়াতে এই বাস্তবতাকে তিনি তুলে এনে এবং এই সমাজের অসঙ্গতিকে আমাদের সামনে হাজির করে এই সমাজকে সুশোভন করার তিনি চেষ্টা করলেন। তো আমরা
এই দেখেছি যে আমাদের এই কমলাকান্তের জবানবন্দির মধ্যে এটা আছে। তো যাই হোক, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই কমলাকান্তের জবানবন্দি বইটা বা কমলাকান্তের দপ্তর বা কমলাকান্ত বইটা তোমরা কিনে ফেলবে। কিনে তোমরা এই প্রবন্ধটাকে তোমরা পড়ে নিবে। পড়লে এখানে তোমাদের তোমরা অনেক আনন্দ পাবে। এটা অত্যন্ত একটা আনন্দদায়ক একটা প্রবন্ধ। তো এটা বাসায় বসে তোমরা পড়বে। এরপর যদি স্বাভাবিক নিয়মে যদি স্কুল কলেজ করে, তা আমরা এখন ক্লাস এটা পাঠদান দিয়ে আমরা আরও এটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে।